সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের গাড়ি চাপায় কলেজ শিক্ষক সহ 2 পথচারী নিহত, আহত আরও 3। ঘন কুয়াশা আর শীতে বিপর্যস্ত সারা দেশের জনজীবন, হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শীতের তীব্রতা থাকবে আরো 2 দিন বলছে আবহাওয়া অফিস। যে কোনো পরিস্থিতিতে জয় করার মানসিকতা নিয়ে দেশকে এগিয়ে নিতে কাব স্কাউটদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ভিডিও কনফারেন্সে 8ম জাতীয় কাব ক্যাম্পের উদ্বোধন। চট্টগ্রামে চিকিৎসকদের ধর্মঘটে 4র্থ দিনের মতো অচল বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। ব্যাহত চিকিৎসা কার্যক্রম, রোগীদের দুর্ভোগ চরমে। এবং ভোলার উপকূলীয় চরাঞ্চলগুলোতে ফাঁদ ও বিষ টোপ দিয়ে চলছে পাখি নিধন, বিক্রি হচ্ছে বিষাক্ত মাংস। পাখির সংখ্যা কমার পাশাপাশি হুমকিতে মানব স্বাস্থ্য। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সৌমিত্র শুভ্র। গাজীপুরের পুবাইলে টায়ার কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে। আগুনে পুড়ে মারা গেছেন 4 জন। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার মনিরুল ইসলাম। সবশেষ খবর জানতে আমরা মুঠোফোনের সঙ্গে কথা বলবো তার সঙ্গে। মনির, আগুনের নিয়ন্ত্রণে এসেছে আমরা যেটা জেনেছি, তো এখন পর্যন্ত মৃতের সংখ্যা কি আর বেড়েছে কিনা? হ্যাঁ, আপনি যা বলছিলেন, হ্যাঁ, মোবাইলের কলেজ গেট এলাকায় সেই আগুনের ঘটনাটি ঘটে। একটি টায়ার থেকে তারা একটা তেল তৈরি করেন, সেই তেলটি বাইরে বিক্রি করে, সেই কারখানাটি আজকে আগুন লাগে। তো আগুনের ভয়াবহতা অত্যন্ত বেশি ছিল। তো সেখানে প্রায় 6টি ইউনিট কাজ করছে, ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করে প্রায় 1.5 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে। তো এখানে এ পর্যন্ত 5 জনের লাশ আমরা দেখতে পেয়েছি, যেটা আমরা নিশ্চিত হয়েছি যে 5 জন নিহত হয়েছে। তো ভিতরে তল্লাশি চলছে, ফায়ার সার্ভিস সেখানে তল্লাশি করছেন। তারা আরো যদি বাড়ে সেখানে সেটা আমাদেরকে জানালে আমরা শ্রমজীবীর মাধ্যমে আমাদের দর্শকদেরকে আমরা জানাতে সচেষ্ট হব। মনির, আপনি বলছিলেন যে টায়ার থেকে তেল তৈরি করা হয়, আসলে টায়ার থেকে কি ধরনের তেল কিভাবে তৈরি করা হয় যদি একটু জানাতেন আমাদেরকে। হ্যাঁ, সেটা সেখানের একজন কর্মচারীর সাথে আমি কথা বলেছিলাম। তারা বলেছে যে এটা থেকে এটাকে গলিয়ে এক প্রকার এই তেল তৈরি করা হয়। সেই তেলটা ওই গাড়ির কাজে ব্যবহৃত হয়, গাড়ি যে চালানো হয় সেই গাড়ির কাজে ব্যবহৃত হয়। তারা সেই তেলটা তারা বাইরে বিক্রি করে। তবে এলাকাবাসীর সাথে কথা বলে আমি যেমনটা জেনেছি যে এই কারখানার কোনো সাইনবোর্ড কখনো ছিল না, বা এই কারখানার কর্তৃপক্ষ কখনো এটা বৈধ বা অবৈধ এরকম কোনো কিছু তারা জানতে পারেনি। আমি ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারাও বলতে পারে না যে এরকম একটা কারখানা এখানে আছে বা এটার কি কাজ তাদের। অ্যাকচুয়ালি এটা তেমন কিছু বলতে পারে না এলাকাবাসীও। তারা শুধু জানে যে এখানে টায়ার আসতে দেখতো, এখানে তেল তৈরি হতো। এই মনির, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনার সাথে কথা বলবো, আপনি সংবাদ সংগ্রহে থাকুন। দর্শক, গাজীপুরের পুবাইলে একটি টায়ার কারখানায় আগুনে এখন পর্যন্ত 5 জন মারা গেছেন। সেখান থেকে মুঠোফোনে আমরা কথা বলছেন আমাদের প্রতিনিধি মনির হোসেনের সঙ্গে। চলে যাচ্ছি পরের খবরে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে এক অধ্যাপকের প্রাইভেট কারের ধাক্কায় কলেজ শিক্ষক সহ 2 পথচারী নিহত হয়েছেন। দুপুরে বিশ্ববিদ্যালয় স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর আরিফুল ইসলাম তার নিজের গাড়ি চালিয়ে ক্যাম্পাসে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কজন পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 1 জন নিহত হন। আহত 4 জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছাতক ডিগ্রি কলেজের শিক্ষক মোহাম্মদ আতাউর রহমান। রাস্তা দিয়ে হাইটা যেতেছে বৃদ্ধ লোক একটা, আর গিয়ে মেয়েটা, আর এর 2 হাত পিছনে আসিল আরেকটা বৃদ্ধ লোক, বয়স্ক লোক। উনারে প্রথমে মারছে, মারার পরে উনি প্রথমে মাইরা সেরে আবার গাড়িটার স্পিড দিছে বাড়াইয়া দিতে গিয়া গাড়িটার ব্রেক কন্ট্রোল করতে পারে নাই, গিয়া গাছের মধ্যে নিয়ে ওই মেয়েটারে আর গিয়া ওই বৃদ্ধ লোকটারে গাছের মধ্যে নিয়ে অ্যাডজাস্ট করে লাইছে। গাড়িটারে ঠেলা মাইরা হরাইয়া বার করে দেখি বৃদ্ধ লোকটা জায়গাতে মারা গেছে। ঘন কুয়াশা আর শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চল। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সকালে নীলফামারীর সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আমাদের রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শীত জেঁকে বসেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। দিনরাত বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাইরে বেরোচ্ছে না। এদিকে হঠাৎ শীত বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা।
গত এক সপ্তাহে ঘন কুয়াশা আর তীব্র শীতের কবলে পড়েছে বরেন্দ্র অঞ্চল রাজশাহী। শীতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.4 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডাটা খুবই ঠান্ডা চলছে, খুব ঠান্ডা চলছে, ঠান্ডাতে থাকা যায় না। কাজ কামের সমস্যা, মানুষ চলাচল করতে পারতেছে না, ঠিক মতো বের হতে পারতেছে না। এদিকে ঘন কুয়াশায় ঠাকুরগাঁওয়ে সকালে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়। ঠান্ডার কারণে রাস্তাঘাটে লোকজনের আনাগোনা কমে গেছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। প্রচন্ড শীত, তুষার বৃষ্টির মতন বৃষ্টি করতেছে, মানুষজন তো বাইরে হইতে পারতেছে না। কড়ি ঠান্ডা, কাজ করতে খুব কষ্ট লাগে। ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না বগুড়ায়। সকালে জেলায় 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছেন দিনাজপুরবাসী। শীতে ঘর থেকে বাইরে যেতে পারছেন না লোকজন। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.5 ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে পশ্চিমা বাতাস প্রবাহিত হওয়ার ফলে আজকে দিনাজপুরের প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। এছাড়া কুড়িগ্রাম, লালমনিরহাট, যশোর ও পাবনা সহ দেশের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা আর তীব্র শীতে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে কাব স্কাউটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 8ম জাতীয় কাপ ক্যাম্পুরি উদ্বোধন করেন তিনি। এ সময় দুর্যোগে কিংবা জাতীয় অনুষ্ঠানে স্কাউটদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎকে জয় করে নেওয়ার চ্যালেঞ্জ তাদের নিতে হবে। ধরতে হবে আগামীর হাল। চলছে স্বাবলম্বী হওয়ার অনুশীলন। 22 থেকে 27 জানুয়ারি গাজীপুরের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে কিশোর স্কাউটদের নিয়ে চলবে জাতীয় কাপ ক্যাম্পুরি। 8000 স্কাউটের অংশগ্রহণে দেশের সবচেয়ে বড় এই সমাবেশে স্কাউটরা শিখবে আত্মপ্রত্যয়ী হওয়ার উপায়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শোনেন তাদের বক্তব্য। দীর্ঘ সময় কথা বলে উৎসাহ দেন কাব স্কাউটদের। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগছে। তুমি যে বাসা ছেড়ে এসছো, খারাপ লাগছে না? বাড়ি থেকে ভাই বোন মা বাবা ছেড়ে আসছো, খারাপ লাগছে? আচ্ছা আচ্ছা। প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনের কর্ণধাররা যেন উপযুক্ত হয়ে বেড়ে উঠতে পারে তা নিশ্চিত করছে তার সরকার। আমরা পারবো, যে কোনো কাজ, যে কোনো চ্যালেঞ্জ সামনে আসুক না কেন, সেটা আমরা অর্জন করতে সক্ষম হব। কাজে এই আত্মবিশ্বাসটা সবসময় যেন নিজেদের মধ্যে থাকে, এবং এই জন্যই ক্যাম্পুরি সবসময় এই থিমটা নিয়ে আসা হয়। এই চিন্তাটাই থাকে, মূল স্লোগানটাই থাকে যে আমরা যথাসাধ্য চেষ্টা করব আমাদের আজকের শিশু যারা আগামী দিনে যারা এদেশের কর্ণধার হবে তাদের উপরেই আমরা দায়িত্ব দিয়ে যাচ্ছি। কাজে আমি এটাই চাই যে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা নিয়ে যুগোপযোগী হয়ে দেশকে তোমরা উন্নত করবে, সমৃদ্ধশালী করবে। এর আগে স্কাউটদের মধ্যে কৃতিত্ব অর্জনকারী 71 কাপ সদস্যকে গণভবনে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে ভয়াবহ আগুন, 8টি দোকান সহ পুড়ে গেছে মার্কেন্টাইল ব্যাংকের শাখা অফিসের সার্ভার স্টেশন। চিকিৎসকদের ধর্মঘটে টানা 4 দিন ধরে ব্যাহত হচ্ছে চট্টগ্রামের চিকিৎসা কার্যক্রম। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ডাক্তারের দেখা না পেয়ে ফিরে যাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। চিকিৎসকদের ডাকা ধর্মঘটে সব বেসরকারি ক্লিনিকের পাশাপাশি নগরীর ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাসপাতাল খোলা থাকলেও নেই চিকিৎসক, তাই এভাবেই অসুস্থ বৃদ্ধ মাকে নিয়ে ফিরে যাচ্ছেন তার ছেলে। তার মতো অনেক পরিবারকেই চিকিৎসক না থাকায় ফিরে যেতে হচ্ছে। এর মধ্যে শিশু রোগীদের নিয়ে আসা স্বজনরা পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে। আর ডায়াগনস্টিক সেন্টারের বাইরে ল্যাব পরীক্ষার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষায় থাকা রোগীদের অসহায়ত্ব পৌঁছেছে চরমে। 3 দিন ধরে ডাক্তার অপেক্ষায় ছিলাম। ডাক্তাররা বলছে ওনাদের ধর্মঘট চলতেছে, সেজন্য আসতে পারতেছে না। বাধ্য হয়ে আজকে বাসায় নিয়ে যাচ্ছি আমরা। বাচ্চাটাকে দেখানোর কথা ছিল গত বৃহস্পতিবার,
আমি বৃহস্পতিবারে দেখাতে পারিনি, আজকে শুক্রবার শনিবার, এখন আমার পেশেন্টের অবস্থা তো বেশি ভালো না। বৃহস্পতিবারে ডাক্তার সিরিয়াল দিলাম, সিরিয়াল নিচ্ছে না। কালকে শুক্রবার বন্ধ ছিল, আজকে শনিবার আসছি, আজকেও সিরিয়াল নিচ্ছে না। চতুর্থ দিনের মতো চলা চিকিৎসকদের ধর্মঘটে ভুক্তভোগীরা অবিলম্বে চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহারের দাবি জানিয়েছেন। মানুষের সেবার জন্য ডাক্তার আজকে এত বড় কষ্ট দিচ্ছে, অনেক লোকেরা কষ্ট পাচ্ছে এবং সেই জন্য অনুরোধ করতেছি, আবেদন জানাচ্ছি যে যেন আজকে দিনের মধ্যে স্ট্রাইক ভেঙে মানে চিকিৎসা সেবা দেয়। চট্টগ্রামের রোগীদের সেবা অত্যন্ত চরম আকার ধারণ করেছে। এটা হলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এটা সরকার, আমি মনে করি যে সরকারের একটা হস্তক্ষেপ কামনা করছি। অস্ত্রোপচারের সময় রোগীর পেটে ব্যান্ডেজ রেখে দেয়া এবং অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 3 চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর প্রতিবাদে গত 20 জানুয়ারি দুপুরে বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডাক্তার মুজিবুল হক এই ধর্মঘটের ঘোষণা দেন। সময় সংবাদ, চট্টগ্রাম। সাইবার অপরাধ দমনে নতুন আইন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে ফেনীর সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আমাদের সরকার তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে যে অপরাধ, যেটাকে সাইবার অপরাধ বলি আমরা, সেই সাইবার অপরাধের একটা সমন্বিত আইন তৈরি হচ্ছে। এটা আমরা আশা করছি এই পার্লামেন্টে বেরোবে। ওই আইনটা আসলে এই ধরনের অপরাধ যারা করে তাদেরকে আমাদের মানে আটকাতে সুবিধা হবে, বিচার করতে সুবিধা হবে। এই টেলিভিশন, অনলাইন, রেডিও, FM এইগুলোর সঙ্গে কে বোঝাপড়া করবে? টেলিভিশনের জন্য একটা পাতার একটা কাগজ দিছি, এটাও কোনো আইন নেই। তথ্যের দৃষ্টিকোণ থেকে যদি ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে ধরি, আমি যদি আজকে চিঠি পাঠাই কোনো টেলিভিশনের সম্পাদকের কাছে, আপনার এই প্রচারণাটা সঠিক হয়নি, কোর্টে গেলে কিন্তু বিচারকই খাবি খাবে। আমি তো কোনো কাগজ দিয়ে থেকে দেবো না। চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাজারের 8টি দোকান পুড়ে গেছে। এতে একটি বেসরকারি ব্যাংকের শাখা অফিসেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সকালে ফরিদগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারের একটি তুলার দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় মার্কেন্টাইল ব্যাংকের ফরিদগঞ্জ শাখা অফিসের সার্ভার স্টেশনেও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামের হাটহাজারী থেকে অপহরণের 9 দিন পর আপন নামে এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। সকালে খাগড়াছড়ির গুইমারা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত 13 জানুয়ারি সন্ধ্যায় হাটহাজারীর উপজেলা গেট থেকে নিজ বাড়ি থেকে 7ম শ্রেণীর ছাত্র আপনকে অপহরণ করা হয়। পরে মুঠোফোনে পরিবারের কাছে 2 কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় শিশুর মা থানায় একটি সাধারণ ডায়েরি করলে অভিযানে নামে পুলিশ। পরে গতকাল রাতে হাটহাজারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িত সন্দেহে নুরুদ্দিন ও অপু দাস সহ 6 জনকে আটক করে পুলিশ। তাদের তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে খাগড়াছড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সাত আটজন লোক এসে আমাদের ঘরে চলে আসছে এবং আমার মুখে বেঁধে ফেলে দিছে। আমার মুখে বাঁধতেছে, তারপর আমাকে মুখ বেঁধে দিছে, বলতেছে যে তুমি যদি বেশি চিৎকার করো তাহলে তোমার মুখে জমা করে দেবো। তাকে উদ্ধারের সাথে সাথে যে অপহরণ চক্র যারা আছে, মেইন যে প্রধান যে এখানে নুরুদ্দিন, সে পূর্বেও আরও বেশ কিছু অপহরণ মামলার আসামি এখানে অনেকগুলি অপহরণ করেছিল, তারই নেতৃত্বে রয়েছে। তাদের যে চক্র, সেখানে মোট 6 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আর 1-2 দিনের মধ্যে তাকে ভারতে পাচারের উদ্দেশ্যে এই বিষয়টা করতেছিল তারা। নাটোর সদর উপজেলা থেকে নিখোঁজের 2 দিন পর মনোয়ারা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্বজনরা জানায়, ঝিনাপাড়া গ্রামের আমিরুল মণ্ডলের স্ত্রী মনোয়ারা বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর আজ দুপুরে বাড়ির কাছের নারদ নদের পাড়ে পুলিশ তল্লাশি চালায়। এ সময় বস্তাবন্দি অবস্থায় মনোয়ারার লাশ উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী আমিরুল ইসলামকে আটক করে পুলিশ। আমার ভগ্নপতি আমার ওইখানে মোবাইল করে বললো যে তোমার বোনে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর আমরা এসে খোঁজাখাজি করার পর গ্রামের লোকে বললো যে নদীর ধারে লাশ পাওয়া গেছে। খবর পেয়ে থানা অফিসারকে আমার প্রেরণ করা হয়। তার লাশ, গলা কাটা লাশ পাওয়া যায়। এই সংক্রান্তে তার স্বামীকে অ্যারেস্ট করা হয়েছে। আরও তদন্ত চলছে, তদন্ত করে বিস্তারিত
অ্যাকশন নেওয়া হবে। বাংলার সময়ে আরও থাকছে। সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তিকে কেন্দ্র করে বগুড়ায় গড়ে উঠেছে শতাধিক কোচিং সেন্টার। বছরের পর বছর মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। নওগাঁর আদাতলা সীমান্তে বিএসএফ এর নির্যাতনে জয়নাল নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। বিজিবি ও স্বজনরা জানায়, গতকাল রাতে সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকায় জয়নাল সহ বেশ কয়েকজন বাংলাদেশি গরু আনতে ভারতের ভেতর ঢোকে। সেখান থেকে টহলরত বিএসএফ সদস্যরা জয়নালকে আটক করে। পরে সকালে ভারতের সীমান্ত এলাকায় জয়নালের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এদিকে নিহতের লাশ ফেরত আনার জন্য বিএসএফ এর কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির 14 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার রফিকুল হাসান। শীতপ্রধান অঞ্চল থেকে আসা অতিথি পাখির কলকাকলিতে মুখর এখন ভোলার উপকূলীয় চরাঞ্চলগুলো। কিন্তু ফাঁদ ও বিষ টোপ দিয়ে নির্বিচারে পাখি নিধন করছে অসাধু চক্র। আবার বিষাক্ত মাংস বিক্রি করা হচ্ছে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয়। এর ফলে পাখির সংখ্যা কমার পাশাপাশি হুমকিতে পড়েছে মানব স্বাস্থ্য। তবে পাখি নিধন বন্ধে পুলিশ ও কোস্টগার্ড সহ বন কর্মীরা টহল শুরু করেছে বলে জানান বন বিভাগের কর্মকর্তারা। নাসির উদ্দিন লিটনের পাঠানো তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এ যেন পাখির রাজ্য। হাজার হাজার পাখি কখনো ডানায় ডানা মিলে উঠছে, আবার কখনো ভেসে বেড়াচ্ছে মনের আনন্দে। ভোলার দক্ষিণে বঙ্গোপসাগরের কোলঘাসা এরকম অন্তত 500 ডুবোচর এখন মুখরিত অতিথি পাখির কলকাকলিতে। কিন্তু সাইবেরিয়া সহ শীতপ্রধান অঞ্চল থেকে জীবন বাঁচাতে আশ্রয়ের খোঁজে আসা এসব পাখিরা এদেশেও নিরাপদ নয়। অসাধু শিকারীরা কারেন্ট জালের ফাঁদ আর বিষ টোপ দিয়ে প্রতিদিন পাখি নিধন করছে। এতে দিন দিন অতিথি পাখির সংখ্যা যেমন কমছে, তেমনি হুমকিতে পড়ছে পরিবেশ। কম দিয়ে হাঁস ধরে চরের থেকে ধরে নিয়ে তারা দেশে বিক্রি করে। কিছু লোক আছে দানে ওষুধে মিলিয়ে দিয়ে রেগা রেগা ছড়ায়, দিয়ে হাঁস মারিয়া লাই জবাই করে বিক্রি করে। এদিকে বিষক্রিয়ায় মরে যাওয়া এসব পাখির মাংস গোপনে বিক্রি হচ্ছে স্থানীয় খাবার হোটেলগুলোতে। আর এ মাংস খেলে মানবদেহের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। দীর্ঘদিন ধরে যদি এগুলো তারা খেতে থাকে তাহলেও তাদের একটি কিউমুলেটিভ এফেক্ট হবে। মাস্টার গ্ল্যান্ড লিভার যদি ধ্বংস হয় তাহলে তো প্রাণীর অবস্থা আপনারা নিজেরাই বুঝতে পারেন। সাইমেলটেনিয়াসলি আমরা কিডনিতেও একই ধরনের সমস্যা দেখি। তবে অতিথি পাখি নিধন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন বিভাগের। পুলিশ, কোস্টগার্ড তাদেরকে আমরা অনুরোধ করেছি যাতে টহলের ব্যবস্থা করে। সব জায়গায় একসাথে নজরদারি করাটা আসলে টাফ। তারপরেও আমরা যেখানে অতিথি পাখি বেশি পরিমাণে আসে বা যেখানে নিধন হওয়ার সম্ভাবনা থাকে সেখানে আমরা স্পেশাল নজরদারির ব্যবস্থা করব। বার্ড ক্লাবের তথ্যানুযায়ী ভোলায় এবছর 28,000 জলচর পাখি সহ 60 প্রজাতির অতিথি পাখি এসেছে। সময় সংবাদ, ভোলা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঠক ফোরামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর রাতিউর রহমান। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিলসিলা চত্বরে এই ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজান উদ্দিন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পাঠক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে অর্থনীতি বিষয়ে এক সেমিনারে অংশ নেন তারা। আমাদের অহংকার আত্মপ্রত্যয়ী পালক ছিলেন, গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য। এর আগে সকালে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী শাখার সভাকক্ষে নতুন উদ্যোক্তা এবং বিভিন্ন বেসরকারি সরকারি ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর রাতিউর রহমান। এ সময় দেশের প্রস্তাবিত ইকোনমিক জোনগুলোতে কৃষিজ পণ্যের কর্নার রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। 1 কোটিরও মতো বেশি মানুষ বাঙালিরা তারা বিদেশে আছেন। তারা কিন্তু বাংলাদেশের এই মাছ, একটু প্রসেস মাছ পাঠাতে পারলে, একটু সবজি প্রসেস করে দিতে পারলে কিন্তু তারা পান। আপনারা যদি প্রসেস করে সেটা বিদেশে পাঠাতে পারেন তাহলে তারা এটা খুব গ্রহণ করবেন। তো আমার মনে হয় যে এই কাজগুলো প্রত্যেক ইকোনমিক জোনে আমরা অ্যাগ্রো প্রসেসিং এর জন্য এবং এইরকম নতুন নতুন কাজের জন্য আমরা অর্থের সহযোগিতা দেব। ভোলা থেকে 4 লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানায়, বেশ কিছু নিষিদ্ধ কারেন্ট জাল আনার খবরে কৃষ্ণচূড়া নামে একটি ফেরিতে অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাক থেকে 4 লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে জব্দ করা জাল ভোলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তরের পর তা আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
জব্দকৃত নতুন কারেন্ট জালগুলো আমরা মৎস্য ভবনে নিয়ে আসছি। ফিশারি অফিসারের কাছে হ্যান্ডওভার করার পরে আমরা যৌথভাবে সেটা পুড়িয়ে ধ্বংস করে ফেলতেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আমরা মাছ রক্ষা এবং ঝাটকা রক্ষায় সচেষ্ট আছি এবং আমাদের গোয়েন্দা নজরদারিও আমরা বাড়িয়ে দিয়েছি। নওগাঁয় বিষাক্ত হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে আরও 7 জন। শুক্রবার রাতে বদলগাছি উপজেলার এনায়েতপুর গ্রামে এ ঘটনা হয়। অসুস্থ ব্যক্তিরা জানায় রাতে তারা বনভোজনের আয়োজন করে। রাতের খাবারের পর তারা মদ পান করে। এ সময় অসুস্থ হয়ে পড়লে তাদেরকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 2 জন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। এছাড়া বিকেলে মারা যান আরও 1 জন। এদিকে অসুস্থ 7 জনের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। জামালপুরে 8ম বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। দুপুরে কর্মচারী ঐক্যজোট সদর উপজেলা শাখা এ মানববন্ধন করে। এতে উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন থেকে অবিলম্বে 8ম বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানান বক্তারা। বগুড়া শহরের 2টি সরকারি উচ্চ বিদ্যালয়ে 3য় শ্রেণীতে ভর্তির প্রলোভন দেখিয়ে গড়ে উঠেছে শতাধিক কোচিং সেন্টার। অনেক অভিভাবক সরকারি এই বিদ্যালয় দুটিতে সন্তানের ভর্তির আশায় একই ক্লাসে 2 থেকে 3 বছর রেখে কোচিং ও প্রাইভেট পড়াচ্ছেন। অভিভাবকদের অভিযোগ, এ সুযোগে কোচিং ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের অর্থ। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, সরকারি উচ্চ বিদ্যালয় দুটিতে 3য় শ্রেণীতে ভর্তি নীতিমালা বহির্ভূত। মাজিদুর রহমানের পাঠানো তথ্য, রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমি 2বার পরীক্ষা দিয়েও চান্স পাইনি। আমার মা এর জন্য আবার এখানে রাখছে যাতে আমি এবার চান্স পাই। শুধু ফাইজাই নয়, শারমিন, সাদমান ও শাহরিন সহ কয়েক হাজার কোমলমতি শিক্ষার্থী বগুড়া শহরের 2টি সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তির জন্য বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। 2014 ও 15 সালে ভর্তির সুযোগ না পেয়ে 3য়বারের মতো কোচিং করছে তারা। আর এ সুযোগে কোচিং ব্যবসায়ীরা মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের। আমার বাবা মা আমাকে আবার এখানে দিছে যাতে আমি আবার বগুড়া সরকারি গার্লস স্কুলে পড়তে পারি। আমি আমার ছেলের 2 বছর চেষ্টা করছি জেলা স্কুল বা মিম স্কুলে ভর্তি করার জন্য, হয়নি। এবার আমরা আবার চেষ্টা করতেছি, 2-3 বছর হবে। 3 বছরে প্রায় 3 লক্ষ টাকা খরচ হবে। এই যে আমাদের বাড়তিগুলো খরচ আমরা কুলে উঠাতে পারছি না। তবে কোচিং সেন্টারের পরিচালকরা বলছেন, অ্যাসোসিয়েশন কর্তৃক নির্ধারিত কাঠামো অনুযায়ী ভর্তি ফি ও বেতন নেওয়া হচ্ছে। ভাই বোন কোচিং ভর্তির সময় 4000 টাকা নেয় এবং প্রতি মাসে 1000 টাকা নেয়। অ্যাসোসিয়েশন আছে, সেখান থেকেও আমরা মিটিং করে এটা শেষ লিমিটে 1000, নিচে এখন যে যেভাবে দিতে পারে। এদিকে সরকারি নীতিমালা অনুযায়ী জেলার সরকারি উচ্চ বিদ্যালয় দুটিতে 3য় শ্রেণীতে ভর্তির সুযোগ নেই বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ক্লাস 3 থেকে 5 পর্যন্ত প্রাথমিক শিক্ষা কোথাও নাই এবং সরকারের কোনো অনুমতিও নাই এই ব্যাপারে। যদি স্কুল দুটো ক্লাস 1 থেকে প্রাথমিক শিক্ষা শুরু করে তাহলে এই কোচিং বাণিজ্যটা অনেকটা নির্মূল হবে এবং অভিভাবকগণ অনেকটা শান্তি পাবে। বগুড়া শহরে গড়ে ওঠা শতাধিক কোচিং সেন্টারে প্রায় 8000 শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, বগুড়া। মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত পাবনার ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজের একটি স্প্যান ভাটির কারণে জেগে উঠেছে। সকাল থেকে তা দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটির কারণে অন্তত 1 কিলোমিটার দূরে ব্রিজের 12 নম্বর স্প্যানের একটি অংশ জেগে ওঠে। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তা দেখতে ভিড় জমান। স্থানীয়রা বলছেন, 1971 সালের 6 ডিসেম্বর পাক বাহিনীর প্রবেশ ঠেকাতে বিমান থেকে বোমা ফেলে সেতুটি বিচ্ছিন্ন করে মিত্রবাহিনী। স্বাধীনতার পর ভারত সরকারের সহযোগিতায় আবারও সেতুটি পূর্বের আদলে সংস্কার করা হয়। এদিকে 1915 সালে ব্রিটিশ সরকারের অর্থায়নে নির্মিত হয় পাবনার ঐতিহ্যবাহী পাকশী হার্ডিঞ্জ ব্রিজ। যুদ্ধ চলাকালীন এই ব্রিজটা ভেঙে দেওয়ার পরে তখন ওই ব্রিজটা পড়ে যাওয়ার পর যখন ইন্ডিয়ান কোম্পানি এসে কাম করে তখন ওইটা পল্টনকে উঠায় ওইদিকে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পথে পল্টন বাস্ট মারি ওই ব্রিজটা ওখানে পড়ে যায়। তখন আবার মেশিন পত্র নিয়ে এসে গ্যাসটি কাটা শুরু করলো, কাটি কুটি সারি তারা লিতে পারলো না। বর্ষাকালে আবার যখন দাবি গেল তারা ফেলি চলে গেল। প্রায় 44 বছর ওই জায়গায় অক্ষত অবস্থায় থাকাকালীন বর্তমান অবস্থায় ওটা আবার জায়গায় উঠছে। অনেকেই সেই জিনিসটা দেখার জন্য এইখানে আসছে। রাজবাড়ীতে পূর্বশত্রুতার জের ধরে এক শিক্ষক ও কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
দুপুরে সদর উপজেলার বাজিতপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, উদয়পুর বাজারে কাঠ বিক্রি করে স্কুল শিক্ষক জাফর ও তার ভাতিজা হীরা বাড়ি ফিরছিলেন। এক পর্যায়ে বাড়ির কাছাকাছি পৌঁছালে পথরোধ করে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এই সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হন চাচা ভাতিজা দুজনই। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এদিকে আহত জাফর ও হীরা সর্দারের সঙ্গে একই এলাকার মুসলিম সর্দারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানায় পুলিশ। নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর মাইজদি বালিকা বিদ্যানিকেতনের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দুপুরে বিদ্যালয়ে পুনর্মিলনীর আয়োজন করা হয়। বিদ্যালয়ের মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। এ সময় দীর্ঘদিন পর বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়ায় উচ্ছ্বাস দেখা যায় সবার মধ্যে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইকরামুল কবির চৌধুরী। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 থেকে বাড়িয়ে 35 বছর করার দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা চাকরিতে বিভিন্ন ধরনের কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান। এদিকে একই দাবিতে সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে জেলা সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে মানববন্ধনে অংশ নেয় শত শত শিক্ষার্থী। এ সময় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এছাড়া নেত্রকোনা ও দিনাজপুরেও সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীতে শুরু হয়েছে 4 দিনব্যাপী শিশু চলচ্চিত্র উৎসব। দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবের উদ্বোধন করেন রাজশাহীর 2 আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এ সময় ভারতের সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় সহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চিলড্রেন ফিল্ম সোসাইটির আয়োজনে উৎসবের প্রথম প্রদর্শনী ছিল আজ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 4 শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। 4 দিনব্যাপী এই উৎসবে 5টি ভেন্যুতে দেশি বিদেশি শিশু চলচ্চিত্র প্রদর্শন করা হবে। আধুনিক বাংলা কবিতার জনক হিসেবে খ্যাত সনেট কবি মাইকেল মধুসূদন দত্তের 192তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের সাগরদাঁড়িতে চলছে সপ্তাহব্যাপী মধুমেলা। 100 বছরের পুরনো এই মেলায় অংশ নিতে এরই মধ্যে দূর দূরান্ত থেকে যেমন ব্যবসায়ীরা আসছেন, তেমনি দর্শনার্থীরাও আসছেন। মেলার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। জুয়েল মিধার পাঠানো তথ্য ও শেখ জালালউদ্দিনের ছবিতে ডেস্ক রিপোর্ট। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন উপলক্ষে আয়োজিত মধুমেলা ঘিরে যশোরের সাগরদাঁড়িতে এখন উৎসব। কবির পৈতৃক ভিটায় শুরু হওয়া 7 দিনব্যাপী এ মেলায় দর্শনার্থীদের জন্য রয়েছে যাত্রা, সার্কাস, জাদু প্রদর্শনী, বিচিত্রা অনুষ্ঠান, ইঞ্জিন ট্রেন, নৃত্যকূপ, নাগরদোলা সহ বিনোদনের নানা আয়োজন। এছাড়া শিশুদের রকমারি খেলনা, খাবার ও গৃহস্থালী পণ্য সহ অসংখ্য পণ্যের পসরা নিয়ে দোকানিরা বসেছেন মেলা প্রাঙ্গণে। আর এই আয়োজন উপভোগ করতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন মধুভক্তরা। বিশেষ আকর্ষণ হলো আপনাদের দিয়ে এলেন সার্কাস, প্রতিমা অপেরা, জাদু প্রদর্শনী, মৃত্যুকূপ। তার কবিতা পড়েছি, খুব ভালো লাগলো। তার এখানে এসে এখন মেলাটা দেখে খুব ভালো লাগলো। মাইকেল মধুসূদন দত্ত আমি বইতে পড়ছি, সেখান থেকে জানি যে এখানে সুন্দর মেলা হয়, তা আজকে দেখার সৌভাগ্য হলো। এদিকে আনন্দ উপভোগের পাশাপাশি কেনাকাটাও করছেন মেলায় আগত দর্শনার্থীরা। তবে বেচাকেনা বাড়তে আরো 2-1 দিন সময় লাগবে বলে জানালেন দোকানিরা। ঘুরে দেখতেছি মোটামুটি ভালোই দাম, একদম মানে সবাই কেনার এর ভিতরে আছে। বেচাকেনা মোটামুটি ভালো হয়েছে, কাস্টমার আসা যাওয়া আছে, আমরা বেচতেছি আর কি। 10-12 বছর ধরেই আসি, কিছু না কিছু লাভ হয় আর কি। তবে আজকে থেকে আস্তে আস্তে বেচাকেনা বাড়বে। অন্যদিকে মেলাকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। পুরো আমাদের ভেন্যুটা ক্লোজ সার্কিট ক্যামেরার মধ্যে আমরা নিয়ে এসেছি, যেটা 24 ঘন্টা আমাদের যে কন্ট্রোল রুম করা হয়েছে সেখানে এটা মনিটরিং করা হচ্ছে। সুতরাং আমরা মনে করি যে নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং প্রয়োজন হলে আমরা আরও নিরাপত্তা ব্যবস্থা বাড়াবো।
যশোর জেলা প্রশাসন ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় এবার স্টল বসেছে প্রায় 500। 22শে জানুয়ারি শুরু হওয়া 126 বছরের ঐতিহ্যবাহী এ মধুমেলা শেষ হবে আগামী 28 জানুয়ারি। সময় সংবাদ, যশোর। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময়ের সংবাদ দল। জানার চেষ্টা করছে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। এরই অংশ হিসেবে সকালে সময় সংবাদের দল যায় বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে। নগরীর সিআরবি 7 রাস্তা মোড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে শহর এবং গ্রামাঞ্চলের প্রতিবেদন সহ নিরপেক্ষ সংবাদ প্রচারের প্রশংসা করেন দর্শকরা। পাশাপাশি চট্টগ্রামের পর্যটন শিল্পের বিকাশে বিশেষ প্রতিবেদন এবং বাণিজ্য নিয়ে সংবাদ প্রচারের পরামর্শ দেন তারা। পরে বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন করা হয় অনুষ্ঠানের। এ সময় জেলার সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি কৃষি বিষয়ক আরও বেশি সংবাদ প্রচারের অনুরোধ জানান দর্শকরা। জানতে চাইবো আমার পেছনে এবং ডান পাশে বাম পাশে কিন্তু বিজ্ঞাপনটা থাকতেই পারে, তো বিজ্ঞাপনগুলো যেন মানুষের কাছে সময় সংবাদ নিয়ে আপনার যদি স্পেসিফিক কোনো পরামর্শ থাকে নির্দিষ্ট বলবো সময় সংবাদ তোমার কেমন লাগে? এবং সময় সংবাদের নিউজগুলো খুব ভালো লাগে। এই অল্প দিনে মনে হচ্ছে সময় সংবাদ গণমানুষের একটা চ্যানেল হিসেবে পরিচিতি লাভ করেছে। আমার অনুরোধ আপনাদের কাছে থাকবে আবার পুনরায় টকশো যাতে সর্বদলীয়ের মাধ্যমে অংশগ্রহণ করিয়ে প্রচার করা হয়। পর্যটন নগরী হিসেবে চট্টগ্রামের জন্য আরো ব্যাপক কাজ করার জন্য আমি অনুরোধ করব। বিগত 5 বছর সময় টিভি যে সংবাদ পরিবেশন করছে আমার মনে হয়েছে সময়ের নামের সঙ্গে এই কথাটার যথার্থ মূল আছে যে সময় টিভি সময়ের কথা বলে। প্রতি শুক্রবারে মুক্তিযুদ্ধ বিষয়ক যে অনুষ্ঠানটি হয়, যেখানে মুক্তিযোদ্ধাদের গল্প থাকে এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মরণীয় স্থানগুলো দেখানো হয়, এটাই এই দেশের যুব সমাজের মধ্যে বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে বেশ জনপ্রিয়। ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা সংস্কৃতির কৃষ্টিগুলো সময় টিভিতে তোলার জন্য আমি আহ্বান জানাই। আমরা শিক্ষা বিষয়ক অনুষ্ঠানগুলিকে আরেকটু বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং কমিউনিটি ভিত্তিক যদি কোনো টক শো করা হয় এটা অনেক ভালো হবে। নিয়মিত সময় সংবাদ দেখে থাকে এবং সময় সংবাদ আমার খুব প্রিয় একটি চ্যানেল। সময় সংবাদে যদি কিশোর কিশোরীদের সম্পর্কে কিছু প্রোগ্রাম টেলিকাস্ট করা হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজীপুরের টায়ার কারখানায় ভয়াবহ আগুনে 5 জনের মৃত্যু, আহত আরো 10। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের গাড়ি চাপায় কলেজ শিক্ষক সহ 2 পথচারী নিহত, আহত আরো 3। ঘন কুয়াশা আর শীতে বিপর্যস্ত সারা দেশের জনজীবন। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শীতের তীব্রতা থাকবে আরো 2 দিন বলছে আবহাওয়া অফিস। যে কোনো পরিস্থিতিতে জয় করার মানসিকতা নিয়ে দেশকে এগিয়ে নিতে কাব স্কাউটদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ভিডিও কনফারেন্সে 8ম জাতীয় কাব ক্যাম্পুরির উদ্বোধন। এবং চট্টগ্রামে চিকিৎসকদের ধর্মঘটে 4র্থ দিনের মতো অচল বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। ব্যাহত চিকিৎসা কার্যক্রম, রোগীদের দুর্ভোগ চরমে। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।